শুনলাম যে ইরানে নাকি সেখানে সরকার বিরোধী আন্দোলন এখন নাকি সরকার অনেকটাই ট্যাকেল দিয়ে ফেলছে, এবং শুধু তাই না, আয়াতুল্লাহ আলী খামেনি তার ডাকে নাকি ধর্মোন্মাদ জনগোষ্ঠী এখন রাস্তায় নেমে এখন সরকারের পক্ষে স্লোগান দিচ্ছে, তার প্রতি সমর্থন জানাচ্ছে। তো ঘটনা যদি এরকম হয় তাহলে কি এটা কি ইরানের জন্য কি ভালোর দিকে যাবে? মানে প্রশ্ন কিন্তু এটাই। যদি এই আয়াতুল্লাহ আলী খামেনির সরকার পতন ঘটতো তাহলে ভালো হতো, নাকি এখন এরা টিকে গেলে সেটাই ভালো হবে? এটা কিন্তু মনে হয় যে চিন্তার অবকাশ আছে এবং আলোচনাযোগ্য। তবে একটা শিক্ষা কিন্তু এই ঘটনা থেকে নেওয়া যেতে পারে, সেটা হলো যে রাস্তায় জনগণকে শুনলাম যে এ পর্যন্ত নাকি বেশ কয়েক হাজার নাকি নিহত হয়েছে। তো ওখানে ওই যে মিলিটারি এবং আইআরজিসি, যেটা নাকি ওই ইসলামিক রেভলিউশনারি গার্ড, তো তারা কিন্তু ইয়ে করে নেই, তারা কিন্তু ওই বিট্রে করে নেয় এই আয়াতুল্লাহ আলী খামেনির এগেনস্টে, অর্থাৎ তারা কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য বজায় রাখছে, এবং যে কারণেই বস্তুত এখন হয়তো বা যারা আন্দোলন করছে গতিপ্রবাহ এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে ওই হুবহু একই ঘটনা আমাদের এই বাংলাদেশে গত 2024 সালের যে জুলাই আন্দোলন, যেটা সেখানে আমরা দেখছিলাম। সেখানেও এখন যে যত যাই বলুক, তার পিছনে আমেরিকা আছে, অমুক আছে, সমুক আছে, জামাত ইসলাম, অমুক সমুক যাই বলুক, হ্যাঁ, তারপরও তো দেশের জনগণ কিন্তু রাস্তায় নামছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যে কোনোভাবেই হোক, অভিনয় করে হোক, আর ব্ল্যাকমেইলিং করে হোক, বা সেন্টিমেন্ট ক্রিয়েট করে হোক, জনগণ রাস্তায় নামছিল। আর তখন আমাদের দেশের এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, যেটা আমরা দেখেছিলাম যে তার আসলে সমর্থন ছিল অবশেষে, এবং সরকারের প্রতি তার সমর্থন কিন্তু তুলে নেওয়া হয়েছিল, এবং যে কারণে কিন্তু 5 আগস্ট 2024 সালে বাংলাদেশে অভ্যুত্থানটা সফল হয়েছিল। বাট এই একই কর্মকাণ্ড কিন্তু ইরানের সেনাবাহিনী বা আইআরজিসি এই কাজটা করে নাই, আর করে নাই বলে এখন আপাতত বিরোধী বিক্ষোভকারী আন্দোলনকারী তারা হয়তো থমকে গেছে, না কি হচ্ছে আমরা তো জানি না। এখন তো সেখানে ইন্টারনেট বন্ধ বা মিডিয়া কাভারেজ বন্ধ, সব কিছুই বন্ধ। তো এই মতো অবস্থায় ওখানে কি হচ্ছে না হচ্ছে এটা জানার কোনো সুযোগ নাই। কিন্তু এ পর্যন্ত যে বেশ কয়েক হাজার মানুষকে একেবারে ওই পাখির মতো গুলি দিয়ে হত্যা করা হয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং সেটাই করবে কিন্তু আয়াতুল্লাহ খামেনির যে আইআরজিসি, তারা কিন্তু সেটাই করবে। কারণ অলরেডি আয়াতুল্লাহ আলী খামেনি সে তো বলে দিয়েছে যে ওরা আল্লাহর শত্রু, অর্থাৎ মুনাফিক, কাফের। এখন ওখানে তো ইসলামী শাসন চালু, অর্থাৎ কাফেরদেরকে তো গুলি করে হত্যা করাই যায়, মুনাফেকদেরকে তো গুলি করে হত্যা করাই যায়, অর্থাৎ ইটস অ্যাপ্রুভড বাই ইসলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই দে শুট স্ট্রেইট একেবারে। আমি শুনলাম যে তাদের নাকি বুকে গুলি লাগছে, পেটে গুলি লাগছে, মাথায় গুলি লাগছে, এরকম। অর্থাৎ সাধারণত যেটা হয় আর কি, যে কোনো আন্দোলনে যখন গুলি টুলি দেওয়া হয় পার দিকে ইয়ে করে, পার দিকে এইম করে গুলি করে, বাট এখানে একেবারে বুক এবং মাথা লক্ষ্য করে, কারণ ওর তো মুনাফিক, মুনাফিক, অর্থাৎ তাদের তো বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বস্তুত ইরান নামক দেশটা একটা উভয় সংকটে পড়ছে। কীরকম জানেন? এখানে যদি ওই বিরোধীরা যদি জিতে যেত, মানে এখন পর্যন্ত জিতে যেত, এবং এই ইসলামী শাসনের যদি অবসান ঘটতো, তাহলে একেবারে নির্দ্বিধায় বলা যায় এখানে আমেরিকা এবং ইসরায়েল, সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই দেশের মধ্যে ঢুকে, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল ঢুকে তো তছনছ করতো। এদের যে অস্ত্রপাতি, মিলিটারি ইকুইপমেন্টস আছে, এগুলোকে একেবারে ধ্বংস করা হতো। আর আইআরজিসির উচ্চ পর্যায়ের যে সমস্ত লোকজন আছে, এবং এখানে ইসলামী শাসনের উচ্চ পর্যায়ের যে সমস্ত লোকজন আছে, এগুলোকে একেবারে ওই যে জনগণের হাতে তুলে দেওয়া হতো, তারা কিন্তু এদেরকে পিটিয়ে মারতো। এবং অতঃপর এখানে একটা ওই গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতো, একটা হজবরলা পরিস্থিতি তৈরি হতো, যেটা থেকে এই দেশকে আবার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা অনেকটা টাফ ছিল, অনেকটা ওই যে ইরাক, লিবিয়া, বা মনে করেন যে সিরিয়াতে যেরকম পরিস্থিতি হয়েছিল না, অনেকটা সেরকম হতো যদি জিতে যেত। এটা কিন্তু সত্য। এখন যদি বিরোধীরা না জিতে, এই সরকার যদি ক্ষমতায় টিকে থাকে এবং এই সরকারই যদি জিতে যায়, তাহলে কি এদের কি কোনো ভালো আছে নাকি? জি না, তাতেও কিন্তু এদের ভালো তো নাই।
অতীতে ইরানের ওপরে তো আমেরিকা সহ এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু নানা রকম স্যাংশন দিয়ে রাখছিল, রাইট? এবং তার ফলেই তো এদের অর্থনীতি ধসে পড়ছে, তাই না? এই স্যাংশনের মাত্রাটা কিন্তু আরও কঠিন হবে, এবং নট অনলি দ্যাট, অতীতে যে সমস্ত ঘটনা আমরা দেখি নাই সেই ধরনের ঘটনাও কিন্তু ঘটবে। সেটা কি? সোরাগোপ্তায় যে তেল বিক্রি করে না ইরান, তো দেখা যাবে যে আমেরিকার নৌবাহিনী এসে ওই জাহাজ সিজ করছে। যেমন রাশিয়ার জাহাজ সিজ করতে যখন বিন্দুমাত্র ভয় পায়নি আমেরিকা, তখন ইরান তো কোন স্যার, এটা তো একেবারে প্রশ্নই ওঠে না, তাই না? তো অর্থাৎ চোরাগুপ্তভাবেও তেল বিক্রি করতে পারবে আমার তো মনে হয় না। ফলে অর্থনৈতিক সংকট কিন্তু আরও বাড়বে এবং জনগণের দুঃখ দুর্দশার মাত্রা আরও বাড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং অলরেডি এই যে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছে যে ইরানের সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের পণ্যদ্রব্যের ওপরে 25% নাকি ট্যারিফ অলরেডি ধার্য করে দিয়েছে। অর্থাৎ ইরানের সাথে ব্যবসা করবা, আবার আমেরিকার সাথেও ব্যবসা করবা। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে না, এটা চলবে না। ভালো কথা, তুমি তারপরে করতে পারো, বাট আমেরিকা পণ্য রপ্তানি করতে গেলে 25% ট্যারিফ কিন্তু দিতে হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এখন ইরানের সাথে ব্যবসা বাণিজ্য কারা করে? আমরা জানি যে চায়না করে, তারপরে ওই যে টার্কি মানে তুরস্ক করে, দুবাই করে, কাতার করে এরা। তো এখন চায়নাকে কতটা দমাতে পারবে কে জানে, বাট অন্য দেশগুলোকে তো আমেরিকা ঠিকই দমিয়ে ফেলবে এবং বলবে যে তোমরা যদি এই ইরানের সাথে বাণিজ্য করো তাহলে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য চলবে না। অর্থাৎ ইরানকে আরও আইসোলেটেড করে ফেলা হবে, ওদের অর্থনীতি যেটুকু চালু আছে এটাকেও ধ্বংস করে ফেলা হবে যদি এই আয়াতুল্লাহ আলী খামেনি যদি জিতে যায়। জনগণের দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। তাহলে কি উভয় সংকট না? অর্থাৎ বিরোধীরা জিতে গেলে, এই সরকারের পতন ঘটলে দেশ প্রচণ্ড অরাজকতার মধ্যে পড়ত। এখন এরা যদি হেরে যায়, সরকার যদি টিকে যায়, তাহলে এরা কিন্তু আরও কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পড়বে। প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতি এমন কেন? কিছু তো ভালো হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে সেটা হবে না। কেন হবে না জানেন? কারণ এখানে কোনো রাজনৈতিক দল নাই। গত 45-46 বছর ধরে এখানে ইসলামী শাসন চালু ছিল না। ফলে এখানে তো কোনো রাজনৈতিক কালচার গড়ে ওঠে নাই, রাজনৈতিক দল গড়ে ওঠে নাই। এর ফলে সরকারের পতন যদি ঘটতো, তাহলে রাজনৈতিক দলগুলোর দিক নির্দেশনায় যে বা যারাই ক্ষমতা আসতো, হয়তো একটা ইলেকশন দিত সামনে, তাহলে রাজনৈতিক দলগুলোর দিক নির্দেশনায় কিন্তু দেশটা চলতো, অরাজকতার হাত থেকে কিন্তু বাঁচত। কিন্তু সেইটা হবে না। যখনই এখানে এই আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটবে, তখন কিন্তু এখানে অনেকটা আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে কিসিমের কিন্তু পরিস্থিতি তৈরি হবে। ওখানে সবাই রাজা হয়ে যাবে, কারণ রাজনৈতিক দল তো নাই, নেতা তো নাই, কারো ডাকে তো কথাবার্তা শুনবে না। আর যে সমস্ত নেতা আমরা জানি সেগুলো সবই তো এই আয়াতুল্লাহ আলী খামেনির দলের, তো তাদের কথা তো মানে শুনবে না। এবং রাজনৈতিক দল থাকলেও তারপরেও কিন্তু অনেক সমস্যা হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে, তাই না? 5 আগস্ট 2024 সালে দেখেন বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল ছিল। এই যে মনে করেন জামাত, মনে করেন যে আওয়ামী লীগকে তো মনে করেন যে করা হলো, কিন্তু তারপর তো জামাত, তারপরে এই যে জাতীয় পার্টি, বিএনপি, এরা তো ছিল, তাই না? এরা থাকার পরেও কিন্তু বাংলাদেশে অনেকটাই একেবারে মানে নৈরাজ্যকর পরিস্থিতি আমরা গত 1.5 বছর ধরে দেখছি, তাই না? আমরা দেখছি তো রাজনৈতিক দলকে কিন্তু পাত্তা দেয় নাই যারা, এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের লোকজনরাই হয়তো এই কাজগুলো করছে, তাই না? এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতাদের কথাবার্তা অনেক ক্ষেত্রে এরা শোনে নাই, এবং মানুষের টেন্ডেন্সি তো এরকম। আর আসল কথা হলো যে এই সমস্ত দেশের লোকজন তো আসলে অতটা ভদ্র না। এই যে বলা হয় যে ইরান প্রাচীন সভ্যতার ধারক বাহক, তাদের ঐতিহ্য আছে, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সবই সত্য। তারা যে একটা পার্সিয়ান সাম্রাজ্য সভ্যতা তৈরি করছিল, সবই সত্য। কিন্তু একটা সাম্রাজ্য বা একটা সভ্যতা, তারা যে চিরকাল সভ্য থাকে, চিরকাল সুশিক্ষিত থাকে, বিষয়টা তাহলে তো তা না। এই পার্সিয়ান সাম্রাজ্যের পতন তো আজকে থেকে 1300 বছর আগেই ঘটে গেছে, তাই না? এরপরে এখানে ইসলাম ঢুকছে। তো ইসলাম যেখানে ঢুকবে সেখানে তো বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় মতামত, পরমত সহিষ্ণুতা, এগুলো তো থাকে না, থাকার কথা না। এবং পৃথিবীর কোনো মুসলিম দেশে কিন্তু সেটা নাইও। তো ইরানে ওই ইসলাম প্রবেশের আগে যতই তাদের উন্নত সভ্যতা থাক, তো গত 1300 বছর কি কম?
এই 1300 বছর ধরে তারা তাদের অতীত যে ইতিহাস ঐতিহ্য এগুলোকে তারা ধ্বংস করে, তারা মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়ে এখন তারা তো হয়ে গেছে মুমিন মুসলমান, তাই না? অতএব ওই অনেকে দেখে আদিক্ষেতা করে বলে যে এদের অতীত ইতিহাস আছে, সভ্যতার ইতিহাস আছে, গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, এরা কি এত সহজে ভেঙে পড়বে নাকি? জি না, সেইটা 1300 বছর আগের কিচ্ছা, এইটা এখনকার কিচ্ছা না। অতএব এই যে এখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে নাই, এই জন্যই এখানে সরকারের পতন ঘটলেও এদেশের সর্বনাশ, আর এখন যে পতন ঘটল না তাহলেও কিন্তু সর্বনাশ। কারণ এখন আমেরিকা বা ইসরায়েল এরা তো নিজেদের পরাজিত বলে মনে করবে, তাই না? আর যখনই এরা নিজেদেরকে পরাজিত বলে মনে করবে তখন তো তারা কী করবে? ইরানকে যত প্রকারে ধ্বংস করা যায় সবই কিন্তু করবে। এবং এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার টিকে যেত, বাংলাদেশের ক্ষতি হতো অনেক বেশি। কেন জানেন? বাংলাদেশের ক্ষতি অনেক বেশি হতো। কীরকম? কারণ ওই আন্দোলনে যদি মানে শেখ হাসিনার সরকার টিকে যেত, তাহলে এক্ষেত্রে আমেরিকা তাদের ব্যক্তিগত পরাজয় হিসেবে বিষয়টাকে গণ্য করতো, বোঝা গেছে? এবং তখন এই আমেরিকা কী করতো? এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য হেন কোনো পদক্ষেপ নেই যেগুলো কিন্তু করতো না। ফলে হচ্ছে বাংলাদেশেও কিন্তু ধস নামতো। যদিও আন্দোলন সফল হওয়ার পরে আমেরিকা যে বাংলাদেশকে খুব বেশি অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে সাহায্য করেছে তা না, কিন্তু একেবারে ভেঙে চুরে একেবারে খান খান হয়ে পড়ে নাই। কিন্তু সেখানে না টিকে গেলে কিন্তু ওটাই ঘটতো। কারণ আমেরিকা তো বিষয়টাকে সহজভাবে নিত না। 71 সালে আমেরিকা একবার পরাজিত হয়েছিল, কি হয়েছিল না? তো এইবার 2024 সালে আবার মরণ কামড় দেওয়ার জন্য তারা ডিপ স্টেটের মাধ্যমে এখানে খেলাধুলা শুরু করছিল। এইবার পতন ঘটলে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প তো পাগল হয়ে যেত। তখন ওই যেমন পাগল হয়ে ওই নরেন্দ্র মোদীরে বন্ধু বন্ধু বলেও ভারতের উপরে 500% ট্যারিফ চাপায়, বাংলাদেশের উপরে 500 না 25% ট্যারিফ চাপালেও বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেত। এবং এই কাজটাই কিন্তু বাংলাদেশের উপরে করতো। তো যাই হোক, তারপরে বাংলাদেশে একটা রাজনৈতিক কালচার ছিল বলে মোটামুটি এখনও মনে করেন যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এখনও টিকে আছে, মানে একেবারে ধসে পড়ে নেই। ওই সিরিয়া, ইরাক বা লেবানন অথবা মনে করেন যে ওই সোমালিয়া এদের মতো পরিস্থিতিতে পড়ে নাই। রাজনৈতিক কালচার যদি বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি হতো ওই সমস্ত ওই যে লিবিয়া, ইরাক বা ওই সোমালিয়ার থেকে আরও ভয়ঙ্কর, তাই না? তাহলে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা এবার বুঝতে পারছেন। আপনি ইসলামী আদর্শ দিয়ে আপনি আপনার দেশে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র কায়েম করবেন। আপনি গণতন্ত্র কায়েম করবেন না, তারপর রাজনৈতিক কালচার তৈরি করবেন না, পারস্পরিক মানে ধৈর্য, সহ্য, পরমত, সহিষ্ণুতা, উদারতা এই সমস্ত চর্চা আপনি করবেন না। তো তাই যদি হয়, যে কোনোভাবে হোক ওই সরকার যদি পড়ে যায়, আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হোক বা আভ্যন্তরীণ জনরোষের কারণে হোক বা বহিঃশক্তি দ্বারা হোক, যখনই সরকার ধসে পড়বে তখন তো গোটা দেশে অরাজকতা শুরু হবে, তাই না? তখন যেহেতু কোনো রাজনৈতিক কালচার তৈরি হয় নাই, কোনো নেতা নাই, কিচ্ছু নেই, তাহলে কি এরকম দেশে কি রবীন্দ্রনাথের সেই কবিতার মতো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, আর তা মানে নইলে ওরা রাজার সাথে মিলব কি সত্যি, মানে এই কথাটা আসলে ঠিক নেই। কি যে রাজার সাথে মেলা টেলা না, সবাই যখন রাজা হয় তখন কি করে? পরস্পরের সাথে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অরাজকতা তৈরি হয়। রবীন্দ্রনাথের এখানে দৃষ্টিভঙ্গির তফাৎ ছিল। রবীন্দ্রনাথ তো আর বিশাল কোনো মানে জ্ঞানী পুরুষ ছিল না, বিশাল কোনো জ্ঞানী ছিল না। তবে ওই কথাটা ঠিক, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, বাট তার ফলাফল কি সে ব্যাপারে কিন্তু তার কোনো ইয়ে ছিল না। অথবা এই রবীন্দ্রনাথ ওই ব্রিটিশ সাম্রাজ্যের সময় দেশের মানুষদেরকে বলতে চাচ্ছিল যে ব্রিটিশরা যেমন রাজা এবং তারা যেমন নিজেদেরকে স্বাধীন মানুষ মনে করে, আমরাও সেরকম। তাই আমার ধারণা যে রবীন্দ্রনাথ এটাই বোঝাতে চাইছিল। তো ধন্যবাদ।